নমস্কার। মহামতি অনন্তলালের আশীর্বাদে ভারত কথার গ্রন্থিমোচনের 1016তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। মহাভারতের মধ্যে, বিশেষ করে শান্তি পর্বের মধ্যে এমন সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো পরপর উঠে এসেছে যে তার প্রাসঙ্গিকতা এবং বর্তমান সময়ের সঙ্গে, প্রাসঙ্গিক মানে বর্তমান সময়ের সঙ্গে তার প্রাসঙ্গিকতা এতখানি, এবং সেখানেই আমরা আশ্চর্য হই যে মহাভারত কার, যিনি মহাভারত এই রচনা করেছেন, তার দূরদর্শিতার কোন সুদূর বিপুল পরিমাণের। এখানে একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কোথায় বাস করব। একজন মানুষ সে কোথায় বাস করবে, কোথায় তার গৃহ রচনা করবে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের বসবাসের যে একটা বিপুল আয়োজন, সেখানে এ প্রশ্ন আসা স্বাভাবিক যে সব জায়গায় কি মানুষের বসবাসের জন্য সঠিক জায়গা, কিংবা এই যে মানুষ বিভিন্ন কন্টিনেন্টে, মানে মহাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে যে তার আবাসভূমি রচনা করেছে, সব জায়গাগুলি কি, প্রত্যেকটি জায়গা কি তার বসবাসের জন্য একেবারে উপযুক্ত জায়গা? এই যদি প্রশ্ন হয়, তাহলে সঙ্গে সঙ্গে এই প্রশ্নটিও স্বাভাবিকভাবে আসে যে মানুষ কোথায় তার বাসস্থান রচনা করবে, হোয়ার টু লিভ, কোথায় বাস করব। তার আগে এই আলোচনার পূর্বাহ্নে মহাভারতে এই প্রশ্নটি কিন্তু আরও জোরালোভাবে এসেছে। এই আলোচনার পূর্বাহ্নে কোথায় কথা বলবো, হোয়ার টু স্পিক, কোথায় কথা বলা উচিত এবং কোথায় কথা বলা উচিত নয়, এটি এসছে প্রথমে। এবং সেখানে খুব পরিষ্কার করে বলছে, না পৃষ্ঠ কশ্চিৎ ব্রুয়ান্নপন্নায়েন পৃচ্ছন জ্ঞানবানোপি মেধাবী জড়বৎ সমুপাবিশত। মানে একদম খুব পরিষ্কার করে বলছে, না পৃষ্ঠ, কোনো বিষয় জিজ্ঞেস করা না হলে, কিংবা কশ্চিৎ ব্রুয়ান্নপন্নায়েন পৃচ্ছত, কিংবা অসঙ্গতভাবে জিজ্ঞাসা করা হলে সেখানে কোনো কথা বলবে না। সেখানে না পৃষ্ঠ, কোনো কথা সেখানে বলবে না। এবং তারপরেই বলা হচ্ছে, জ্ঞানবানোপি মেধাবী জড়বৎ সমুপাবিশত। বলছে একজন বুদ্ধিমান জ্ঞানী পুরুষ, তিনি যদি মনে করেন যে এখানে কথা বলা উচিত নয়, এই জায়গায় যা প্রশ্ন উত্থাপিত হয়েছে, যেভাবে প্রশ্ন করা হচ্ছে, যেভাবে প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, সেখানে মুখ খোলা উচিত নয়, কোনো কথা বলা উচিত নয়। সেখানে একজন বুদ্ধিমান জ্ঞানী পুরুষ, তিনি কথা না বলে বরং মৌন হয়ে জড়ের মতন বসে থাকবেন, জড়বৎ সমুপাবিশত। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা। মানে কথা বলার স্বাধীনতা যেমন আছে, প্রশ্ন করার স্বাধীনতা যেমন আছে, তেমনি উত্তর দেবার এবং না দেবার, আলোচনা করার এবং না করারও সমান স্বাধীনতা কিন্তু সেখানে রয়েছে। এটা বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরে যে কথাটা এসছে, কোথায় বাস করব। এই বিশাল যে পৃথিবী,
এই মহাবিশ্ব, তার কোথায় আমাদের বসবাস করা উচিত। এখানে দেখুন, ভিশন অফ হিউম্যানিটি, এই যে প্রসঙ্গটি এসেছে, সেখানে বলা হচ্ছে যে 8টা পিলারের কথা বলা হয়েছে, 8 পিলার্স অফ দ্য পজিটিভ পিস ইন্ডেক্স। কোথায় মানুষ তো সেখানেই বসবাস করতে চায় যেখানে শান্তিপূর্ণভাবে সে সহাবস্থান করতে পারে, শান্তিপূর্ণভাবে সে অবস্থান, শুধু সহ অবস্থান করতে পারে। মানুষ একলা বাঁচতে চায় না, একলা থাকতে চায় না, সে কারোর না কারোর সাথে থাকতে চায়, কারণ মানুষ একটা সমাজবদ্ধ জীব, দলবদ্ধভাবে মানুষ থাকতে চায় একদম প্রাচীন সময় থেকে। সুতরাং সহ অবস্থান, শান্তিপূর্ণ সহাবস্থানের 8টা পিলার বা 8টা স্তম্ভ বা 8টা প্রাথমিক শর্ত আছে। যেখানে 8টা শর্ত পূর্ণ হচ্ছে বা যেখানে 8টা শর্ত পালন করা হচ্ছে, সেই জায়গাকে বলা হয় যে পিস, পজিটিভলি, মানে সেখানে একটা শান্তির বাতাবরণ রয়েছে, সেখানে মানুষ বসবাস করতে পারে। সেটা কি, মানে এটাকে কিন্তু আরেকটা নামেও পরিচিত, বা পিলার্স অফ পজিটিভ পিস, পিপিপি, পিলার্স অফ পজিটিভ পিস, কিংবা পজিটিভ পিস ইন্ডেক্স। এবং তার মূল কথাই হচ্ছে এই পজিটিভ পিস ইন্ডেক্সই হোক বা পজিটিভ পিস পিলার্সই হোক, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হচ্ছে সেখানে কোনো রকম দাঙ্গা, কোনো রকম খুন খারাপি, কোনো রকম ঝুট ঝামেলা, অর্থাৎ ভায়োলেন্স, মানে কোনো রকম ভায়োলেন্স বা ফিয়ার অফ ভায়োলেন্স সেখানে থাকবে না। অ্যাবসেন্স অফ ভায়োলেন্স অর দ্য ফিয়ার অফ ভায়োলেন্স হচ্ছে তার সবচাইতে প্রাথমিক শর্ত। মানুষ এমন জায়গায় বসবাস করতে চায় যেখানে কোনো রকম দাঙ্গা, মারামারি, হানাহানি এসব হবে না, এ সমস্তের কোনো রকম স্থান নেই, সেই জায়গায় মানুষ থাকতে চায়। এবং সেই জায়গাগুলোর প্রাথমিক 8টি শর্ত, তার প্রথম শর্ত হচ্ছে সেখানে একটি সরকারের ফাংশন, অর্থাৎ সেখানে সরকার যে থাকবে, বৈধ সরকার, শুধু সরকার আছে তাই নয়, শাসক যে আছে সেটাই বড় কথা নয়, শাসক আছে এবং শাসকের কার্যপ্রণালী, শাসকের শাসন ব্যবস্থা সেখানে যথেষ্ট ভালোভাবে কাজ করছে, অর্থাৎ ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট। এটা হচ্ছে প্রথম কাজ। অর্থাৎ ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট বলতে আমরা কি বুঝবো না, হাই কোয়ালিটি পাবলিক এবং সিভিল সার্ভিসেস, মানে এই যে সেবা সার্ভিস যা পাবো, পাবলিক এবং সিভিলস এই দুই ক্ষেত্রে যে সার্ভিসেস পাওয়া যাবে তার মান যথেষ্ট ভালো, হাই কোয়ালিটি, সর্বোত্তম মানের পাবলিক এবং অথবা সিভিল সার্ভিসেস সেখানে পাওয়া যাবে। দ্বিতীয় শর্ত হচ্ছে সেখানে একটি খুব ভালো রকম নিবিড় আর্থিক বা ব্যবসায়িক পরিমণ্ডল রয়েছে, সাউন্ড বিজনেস এনভায়রনমেন্ট। এটাই হচ্ছে অর্থনীতির মূল ভিত্তি। সেখানে যেমন সরকারের একটা সুদৃঢ় শাসন ব্যবস্থা রয়েছে, দ্বিতীয় শর্ত সেখানে একটা ব্যবসা বাণিজ্যের একটা ভালো বাতাবরণ, পরিমণ্ডল রয়েছে, সাউন্ড বিজনেস এনভায়রনমেন্ট। সেটাই হচ্ছে যেটাকে আমরা বললাম স্ট্রেংথ অফ ইকোনমি। মানে
বিজনেস কম্পিটিভনেস সেখানে যেমন থাকবে, ব্যবসায়ের প্রতিযোগিতা, সুস্থ প্রতিযোগিতা যেমন থাকবে, এবং সেখানে সেরকম অর্থনীতির মান উন্নয়ন অর্থাৎ প্রোডাক্টিভিটিও, ইকোনমিক প্রোডাক্টিভিটিও সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, সম্পদের সঠিক বন্টন। সম্পদের বন্টন নয়, সম্পদের সঠিক বন্টন। মানে যা রিসোর্স আছে সেটা শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য এবং আয়, এই তিন ক্ষেত্রে কোনো রকম বৈষম্য না থাকে। এই বন্টনের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, স্বাস্থ্যক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না, এবং আয়ের বন্টনে কোনো রকম বৈষম্য থাকবে না। এই তিনটি কিন্তু একটা সুস্থ সুদৃঢ় সমাজের, একটা রাষ্ট্রের প্রধান সূচক। মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, এইটি হচ্ছে সবচেয়ে বড়। প্রচুর আমরা এখন কথায় কথায় গ্রস জিডিপির কথা বলি, তাই না? আয়ের সূচকের কথা বলি, বলে দেশের আয়ের সূচক প্রচুর বেড়ে গেছে, অর্থাৎ প্রচুর মানুষের আয় করছেন। কোন শ্রেণীর মানুষ? এই আয়ের সূচক কি সমাজের ওপরতলা থেকে সমাজের নিচতলা পর্যন্ত প্রত্যেকের আয়ের সূচক সমান, না একটা বিশেষ শ্রেণীর বা মাত্র কয়েকটি বিশেষ শ্রেণীর আয়ের সূচকের মাত্রা বেড়েছে? অধিকাংশ আয়ের সূচক নিম্নগামী, এটা কথা নয়। সেখানে এই সমস্ত আয়ের সূচক সর্বপ্রকার মানুষের যে আয়, সর্বস্তরের সর্বশ্রেণীর তাদের আয়ের সূচক, ইনকাম ডিস্ট্রিবিউশনটা যেন সুস্থ হয়, সবারই যেন একই রকম, সেখানে কোনো রকম বৈষম্য যেন না থাকে। চতুর্থ শর্ত, মানুষের অধিকার এবং অন্যান্য অধিকার সংক্রান্ত অন্যান্য বিষয়, অর্থাৎ আইন সংক্রান্ত বিষয়, মানবাধিকার সংক্রান্ত বিষয়, মানুষের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, তার সামাজিক এবং তার যে সমস্ত সাংস্কৃতিক জগতের সে স্বাধীনতা, সে মুক্তভাবে, সহজভাবে, কোনো রকম ভয় বা বন্ধনহীনভাবে, কোনো রকম প্ররোচনা ছাড়া সহজভাবে সে উপভোগ করতে পারছে কিনা, এটা হচ্ছে অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অফ দ্য রাইটস অফ আদার। মানুষ তার নিজের অধিকারকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে কিনা। সেখানে আইনগতভাবে, মানবাধিকারের ক্ষেত্রে, তার সাংস্কৃতিক জগতের ক্ষেত্রে, তার মত প্রকাশের ক্ষেত্রে, তার জীবনযাত্রার ক্ষেত্রে সে তার নিজের অধিকার সুরক্ষিত কিনা, সে নিজেকে সুরক্ষিত এবং স্বাধীন বলে মনে করছে কিনা। পঞ্চম, পারস্পরিক সম্পর্ক। এই পারস্পরিক সম্পর্ক অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং প্রতিবেশীদের সাথে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বর্তমান আছে কিনা। গুড রিলেশনস উইথ নেইবার্স, এটা আন্তঃরাষ্ট্রীয় এবং বহির্রাষ্ট্রীয় উভয় ক্ষেত্রে। হ্যাঁ, মানে রিলেশনস উইথ আদার কান্ট্রিজ, তার প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেক সমাজের, প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে যেমন তার সহ নাগরিকদের সঙ্গে যেমন একই রকমভাবে তার প্রতিবেশী দেশের সঙ্গে তার সুসম্পর্ক আছে কিনা, এবং এই সুসম্পর্ক তার ধর্মের দিক থেকে,
সাংস্কৃতিক দিক থেকে এবং সবচাইতে বড় ইন্টিগ্রিটির দিক থেকে এটা রয়েছে কিনা, এই সুসম্পর্ক রয়েছে কিনা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ষষ্ঠত, এটা কতখানি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, তথ্য সহজলভ্য কিনা, অর্থাৎ সরকার বা শাসক বা রাষ্ট্র কাছ থেকে আমরা সঠিক তথ্য জানতে পারছি কিনা। তথ্য জানার অধিকার বা তথ্যের অধিকার এটা স্বাভাবিকভাবে সুপ্রযুক্ত কিনা, এই অধিকার সহজলভ্য কিনা, সেটা হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন, মানে ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া। সমস্ত মিডিয়াগুলো স্বাধীন কিনা, তাদের উপর সরকারের কোনো সরাসরি প্রত্যক্ষ কোনো প্রভাব আছে কিনা, অর্থাৎ এই সমস্ত প্রত্যেকটি মিডিয়া, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা ডিজিটাল মিডিয়া হতে পারে, যে কোনো ধরনের মিডিয়া হতে পারে, তারা মুক্ত, তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছে কিনা, সেখানে সরাসরি কোনো সরকারি হস্তক্ষেপ নেই তো। এইটি হচ্ছে ষষ্ঠ। সপ্তম, সেটি হচ্ছে দক্ষ শ্রমিক, দক্ষ কর্মচারী সর্বক্ষেত্রে, এই দক্ষ হিউম্যান ক্যাপিটাল, দক্ষ মানব সম্পদ কেবল নয়, দক্ষ প্রচুর মানব সম্পদ আছে, কিন্তু সেটা যদি আনস্কিল্ড হয় সেটা কিন্তু রাষ্ট্রের পক্ষে খুব ভালো নয়। স্কিল্ড হিউম্যান ক্যাপিটাল বা স্কিল্ড হিউম্যান রিসোর্স, সেখানে নলেজ, তাদের দক্ষতা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষার মান, শিক্ষা বলতে সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষার মানটা কেমন, শিক্ষার মানটা যথেষ্ট ভালো কিনা, এটা হচ্ছে বড় কথা। এবং প্রত্যেকেই পলিটিক্যাল পার্টিসিপেশন, তারা প্রত্যেকেই মানুষ ইচ্ছে করলে, রাষ্ট্রবাসী ইচ্ছে করলে স্বেচ্ছায় যে কোনো রাজনৈতিক মত ব্যক্ত করতে পারে কিনা, সহজভাবে, মুক্তভাবে, অর্থাৎ রাজনৈতিক মত প্রকাশের তার স্বাধীনতা আছে কিনা, এটাকেই বোঝা হয় হাই লেভেলস অফ হিউম্যান ক্যাপিটাল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লো লেভেল অফ কারাপশন। কারাপশন থাকবে, এটা ধরে নেওয়াই আছে। মানুষের একেবারে আদি থেকে মানুষের এটা প্রবণতা, তার মধ্যে একটা কারাপশনের একটা প্রবণতা থাকে। সব মানুষ বা প্রত্যেকটি মানুষ সর্বক্ষেত্রে সৎ হবে এটা কিন্তু কেউ আশা করে না। কিন্তু এই যে কারাপশন, এই অসত্যতার মাত্রাটা কতখানি, সেটা লো লেভেল না হাই লেভেল, লো, হাই, মিডিয়াম, কোন লেভেলের মধ্যে সেটা রয়েছে, সেখানে এই কারাপশনটা লেভেলটা যথেষ্ট কম কিনা, একেবারে থাকবে না এটা কোনো সমাজ, এমন কোনো সত্যকাল কেউ কল্পনা করে না। কারাপশন থাকবেই, মানুষ থাকলে মানুষের মনোবৃত্তির মধ্যে অন্ধকার দিকগুলো থাকবেই, একেবারে পুরোপুরি তাকে দূরীকরণ করা সম্ভব নয়, কিন্তু সেখানে তার মাত্রাটা কতখানি, অর্থাৎ সেখানে আরেকটি প্রশ্ন আসে, যোগ্য মানুষকে যোগ্য স্থানে নিয়োগ করা হচ্ছে কিনা, যোগ্য মানুষকে যোগ্য স্থানে নিয়োগ করা হচ্ছে কিনা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজ নয়, মনে আছে মহাভারতে নারদের কথা। নারদ এসেছেন ইন্দ্রপ্রস্থে, তিনি মহারাজ যুধিষ্ঠিরের কাছে নানা প্রশ্ন করছেন, নারদ নানা প্রশ্ন করছেন। সেখানে প্রশ্ন করতে করতে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, তুমি যোগ্য মানুষকে যোগ্য কাজে নিয়োগ করছো তো, অর্থাৎ অযোগ্য মানুষকে তোমার দলের স্বার্থে বা নিজের স্বার্থে বা ব্যক্তি স্বার্থে তাকে গুরুত্ব দিচ্ছ না তো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস,
এই যে 8টা পিলার্স বা স্তম্ভ, এর উপরে দাঁড়িয়ে কোনো একটা রাষ্ট্রের শান্তি কতটা, সেখানে সুখ কতটা, কতটা সুখী রাষ্ট্র, কতটা পিসফুল স্টেট, সেটা তার পরিমাপ করা হয় এই 8টা স্তম্ভ বা এই 8টা ভিত্তির উপর নির্ভর করে। এটাকে হচ্ছে যেন সেই জায়গার এই মাত্রার একটা মাপক, এই 8টার উপর ভিত্তি করে একটা রাষ্ট্র কতটা পিসফুল, কতটা আদর্শ রাষ্ট্র, তার নির্ণায়ক। এই 8টি বিষয় হচ্ছে সেই নির্ণায়কের বিষয়। এবং এখানে আরেকটি প্রসঙ্গ আসে এই একই সঙ্গে, এই 8 পিলার্স অফ পজিটিভ পিস ইন্ডেক্স বা 8 পিলার্স অফ পজিটিভ পিস, যাই আমরা বলি না কেন, এর সঙ্গে আরেকটা আসে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস। একটা দেশ কতটা সুখী, সেই দেশের মানুষ, জনসাধারণ তারা কতটা সুখী, সেটাও নির্ভর করে 9টা স্ট্যান্ডার্ডের উপরে, 9টা বিষয়ের উপরে। সেটা কি? প্রথম হচ্ছে সেই তাদের স্বাস্থ্য কেমন, সেই রাষ্ট্রের যারা রাষ্ট্রবাসী তাদের স্বাস্থ্য কেমন, অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, সরকার কতখানি রাষ্ট্রবাসীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে খরচপত্র করে, কতটা যত্নশীল, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্য প্রথম, দ্বিতীয় হচ্ছে শিক্ষা। তারপরেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টাইম ইউজ। এই যে কোনো কাজ, সরকারি যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত, যে কাজ হয় সেখানে কতটা সময় লাগে, সরকার তার কাজকে রূপায়ণে কতটা সময় নেয়, অর্থাৎ সরকার কতটা দক্ষ, টাইম ইউজ। তারপরে যে প্রশ্ন পয়েন্টটা আসে, চতুর্থ পয়েন্ট, কালচারাল ডাইভার্সিটি, অর্থাৎ সেখানে বহুমাত্রিক সংস্কৃতির সহবাস এবং সেটা কতটা সুস্থভাবে তারা আছে, বিদ্বেষহীনভাবে আছে, পারস্পরিক কতটা সৌভ্রাতৃত্বের সঙ্গে বিভিন্ন যে কালচারাল ডাইভার্সিটি, এই যে আমাদের ভারতবর্ষের নানা মত, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানা যে বিভেদের মাঝে মিলন, এই যে সহাবস্থান, এই যে বিভিন্ন বর্ণ, ধর্ম, ভাষা, বিভিন্ন সংস্কৃতির এই যে সহাবস্থান, সেটা কতটা সুস্থভাবে তারা আছে, এটা হচ্ছে আর চতুর্থ মাপক। তারপরেই হচ্ছে গভর্নেন্স, অর্থাৎ সরকারের তত্ত্বাবধায়কতা, সরকার তার রাষ্ট্রের ব্যাপারে কতটা যত্নশীল, গভর্নেন্স অফ দ্য স্টেট। তারপরে আসে কমিউনিটি ভাইটালিটি, এই যে বিভিন্ন মানুষ তারা রয়েছে, যে মানুষ রয়েছেন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন, নানা বর্ণের, নানা ধর্মের যে মানুষ রয়েছে তাদের মধ্যে, অর্থাৎ সম্প্রীতি কতটা তাদের মধ্যে বর্তমান, বিভিন্ন ধর্মের মধ্যে, অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি কতখানি, কতটা সম্প্রীতি সহকারে বিভিন্ন ধর্মের মানুষ একত্রে সেখানে বাস করে। ইকোলজিক্যাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক দিক থেকে যেমন ইকোলজির দিক থেকেও সেই ডাইভার্সিটিটা কতখানি এবং সেখানে কতটা সুস্থতা সেখানে রয়েছে। তারপরে রয়েছে যে প্রশ্নটি ওয়েলবিং, সরকার তার রাষ্ট্রবাসীর কল্যাণের জন্য, কল্যাণ ভাবনার জন্য কতটা দায়বদ্ধ, কতটা সচেষ্ট, তাদের রাষ্ট্রবাসীর জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে, প্রত্যেকটা রাষ্ট্রবাসীর জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে সরকার কতটা দায়বদ্ধ এবং
সেই রাষ্ট্রের স্ট্যান্ডার্ড লিভিং বা স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের মান কতটা উন্নত জীবনযাপন তারা নির্ভর করে। এইগুলোর উপর নির্ভর করেই একটা সুখী দেশ, একটা যেটাকে বলবো পজিটিভ পিস, এই কোন দেশটি সবচাইতে সুখী, কোন দেশের রাষ্ট্রবাসী খুব সুখে আছে, আনন্দের সঙ্গে আছে, তার পরিমাপ করা হয়। এবং সেই দিক থেকে যে তথ্য পাওয়া যায় এই 8 পিলার্স অফ পজিটিভ পিস ইন্ডেক্সের বিচারে কিংবা গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এর মাত্রার দিক থেকে আমরা যেসব দেশগুলোকে মানে পরপর পাই, তার প্রথমেই রয়েছে আইসল্যান্ড, তারপরে আছে ডেনমার্ক, তারপরে আছে আয়ারল্যান্ড, তারপরে আছে নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, তারপরে আছে সিঙ্গাপুর, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, তারপরে আছে জার্মানি, জার্মানির পরেই হচ্ছে ভুটান, হাঙ্গেরি, মালয়েশিয়া, বেলজিয়াম, এবং সেখানে সিঙ্গাপুরও আছে। তো ভারতবর্ষের ভারতবর্ষ এই সারা বিশ্বের এই যে সারণী হয়, সেখানে ভারতবর্ষ এই ইন্ডেক্সের মধ্যে আছে 116তম দেশ। কিন্তু মনে রাখবেন এই এশিয়ার 3টি দেশ, মালয়েশিয়া, ভুটান এবং সিঙ্গাপুর, ছোট দেশও তারা কিন্তু ভারতবর্ষের থেকে অনেক বেশি এগিয়ে আছে। এই আলোচনাটা আমরা এই ভারত কথার প্রসঙ্গে কেন নিয়ে এলাম? কারণ শান্তি পর্বের মধ্যে এই প্রশ্নটাই এসেছে, কোথায় বাস করব। এবং এইখানে যে আমরা 8টা পিলার্স অফ পজিটিভ পিস বা 8 পিলার্স অফ পজিটিভ পিস ইন্ডেক্স কিংবা 9টা গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের যে ইন্ডেক্স দেখলাম, ঠিক একই কথা, কিন্তু ঠিক হুবহু একই কথা সে মহাভারতেও আজ থেকে কত বছর আগে বলা হয়েছে এইগুলো বিচার করেই তুমি সেই রাজ্যে বাস করবে এবং কোথার থেকে তুমি একেবারেই বাস করবে না। সেই তার কিছুটা আমরা আলোচনা করে নিয়ে আসব। এইখানে শান্তি পর্বের মধ্যে এই প্রশ্নের আলোচনায় কোথায় বাস করব তার প্রথম জায়গা বলছে, ততো বাসং পরিষ্কেত ধর্মনিত্যেষু সাধুষু মনুষ্যেষু বদন্যেষু সধর্ম নিরতেষু। একদম পরিষ্কার করে বলছে যে ভালো করে পরীক্ষা করে, এই ভালো করে পরীক্ষা মানে ওই যে আমরা 8টা বা 9টা ইন্ডেক্স দেখলাম, এই ইন্ডেক্সগুলো হচ্ছে সূচক, এই মানগুলো দিয়ে পরীক্ষা করে কোন রাষ্ট্রটা সবচাইতে সুখী রাষ্ট্র, হ্যাপি রাষ্ট্র, কোথায়কার মানুষরা সবচাইতে ভালোভাবে বসবাস করে, তার যে পরীক্ষা, ঠিক সেরকমই সূচি দিয়ে সেই পরিমাপ করে তুমি সেখানে থাকবে বা থাকবে না। তার সেখানে বলছে ভালো করে পরীক্ষা করে একজন তুমি কোথায় বাস করবে, যেখানে ধর্মপরায়ণ সাধু মানুষ এবং বদান্য ও স্বধর্ম নিরত মানুষদের মধ্যে বাস করবে। যেখানে কোথায় বাস করবে না, যেখানে তোমরা দেখবে ধর্মপরায়ণ মানুষেরা রয়েছে, সাধু মানুষেরা রয়েছে, বদান্য মানুষরা রয়েছে এবং স্বধর্ম নিরত। এই যে 4টে পয়েন্ট বলা হলো, ভালো করে দেখুন আমাদের ওই ইন্ডেক্সিংয়ের মধ্যে তা চলে আসছে। প্রথমটাই বলা হচ্ছে ধর্মপরায়ণ। এই যে ধর্মপরায়ণ, হ্যাঁ, এখানে ধর্ম বলতে রাজার ধর্ম এবং প্রজার ধর্মের কথাই কিন্তু বলা হয়েছে। ধর্ম বলতে এখানে শাসনের কথা বলা হয়েছে, ধর্ম বলতে এখানে কিন্তু কর্তব্যের কথা হচ্ছে। ধর্ম শব্দের অর্থ কর্তব্য। রাজধর্ম কিংবা প্রজাধর্ম এই যখন আসছে,
কিংবা দণ্ডনীতি, এই কথাও এখানে আসবে আলোচনা প্রসঙ্গে। হ্যাঁ, এই কিংবা অর্থনীতির তুলনায় রাজধর্ম যে শব্দটা, এটা অনেক বিশদ এবং ব্যাপ্তিময় একটা শব্দ। মহামতি ভীষ্মের বক্তব্য অনুসারে যাবতীয় জাগতিক ধর্ম রাজধর্মের অন্তর্গত। এই অর্থে বর্ণ ধর্ম, আশ্রম ধর্মের পালনীয়তাও রাজধর্মেরই অন্তর্গত। প্রজার রোগ, ভোগ, জ্বালা, যন্ত্রণা, শোক, ভয়, মৃত্যু সবই রাজধর্মের অধীন। অর্থাৎ রাজধর্মই মানুষের প্রধান আশ্রয়। এই যে গভর্নেন্সের কথা এখানে বলা হয়েছে, সেখানে ওয়েল ফাংশনিং অফ দ্য গভর্নমেন্টের কথা বলা হয়েছে, ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের কথা বলা হয়েছে, অ্যাকসেপ্টেন্স অফ রাইটের কথা বলা হয়েছে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের কথা বলা হচ্ছে, হ্যাঁ, হাই লেভেলস অফ হিউম্যান ক্যাপিটালের কথা বলা হচ্ছে, কালচারাল ডাইভার্সিটির কথা বলা হচ্ছে, হেলথ, এডুকেশন, হ্যাঁ, ইকোলজিক্যাল ডাইভার্সিটি, গভর্নেন্স, এই যাবতীয় যে সমস্ত সূচকের কথা যে আমরা প্রথমে বললাম, এই প্রত্যেকটি কিন্তু রাজধর্মের অন্তর্গত। অর্থাৎ রাজধর্মের মধ্যেই প্রজার রোগ, ভোগ, জ্বালা, যন্ত্রণা, শোক, ভয়, মৃত্যু সব কিছুই রাজধর্মের অধীন। ফলত গভর্নেন্স বা ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট, যেটাকে রাজধর্ম বলছে মহাভারত, এই রাজধর্মই মানুষের প্রধান আশ্রয়। সূচকগুলো দেখুন, শুরু করছেন এই গভর্নেন্স দিয়ে এবং শেষ করছে লিভিং স্ট্যান্ডার্ড দিয়ে। সুতরাং ভালো গভর্নেন্স থাকলে, সাউন্ড বিজনেস এনভায়রনমেন্ট থাকলে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্স থাকলে, অ্যাকসেপ্টেন্স অফ রাইটস থাকলে, গুড রিলেশনস অফ নেইবার্স থাকলে, ফ্রি ফ্লো অফ ইনফরমেশন থাকলে, হাই লেভেল অফ হিউম্যান ক্যাপিটাল এর ব্যবস্থা থাকলে, লো কারাপশন থাকলে, হেলথ, এডুকেশন, টাইম ইউজ, কালচারাল এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটি সেখানে থাকলে, গুড গভর্নেন্স সেখানে থাকলে, ঠিক সেটা একটা হ্যাপি স্টেট, সুখকর জায়গা হবে মানুষের। এবং সে কথাই একেবারে স্পষ্ট করে একটি কথার মধ্যে দিয়েই সেখানে খুব পরিষ্কার করে বলছে, তাত বাসংস্পরিষ্কেত ধর্মনিত্যেষু সাধুষু। পরীক্ষা করে দেখবে সেখানে ধর্মপরায়ণ, অর্থাৎ যারা আইন মেনে চলে কিনা, তারা তাদের কর্তব্য কর্মটি করে যাচ্ছে কিনা। এই আইন মানছে কারণ সেখানে একটা গুড গভর্নেন্স আছে, আইন মানতে বাধ্য, বা আইনটা এমন সুপ্রযুক্তভাবে রয়েছে যে মানুষ কখনো সে আইন ভাঙে না, বা আইন ভাঙার বিরুদ্ধে কোনো বিদ্রোহ সেখানে করে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ধর্মপ্রচার এবং সাধুগণ, সাধুগণ মানে সৎ মানুষেরা রয়েছে, লো লেভেল অফ কারাপশন, সেখানে সাধু মানুষেরা রয়েছে। বদান্য, এই বদান্যতা অবশ্যই রাষ্ট্রের ক্ষেত্রে থেকে, অর্থাৎ অ্যাকসেপ্টেন্স অফ রাইটস সেখানে রয়েছে। এটা হচ্ছে বদান্যতা। এবং এই বদান্যতার ফলেই সহনাগরিকদের সাথে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রীতি যেমন থাকে, তেমনি পররাষ্ট্রের সাথে, মানে প্রতিবেশী রাষ্ট্রের সাথেও সেখানে একটা কিন্তু সুসম্পর্ক থাকে। প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকার অর্থ সেই দেশে শান্তি, নিরাপত্তা, সুখ সমানভাবে বিরাজ করে। সুতরাং এই যে বদান্যতা এবং তার সঙ্গে যে কথাটি শেষে আসছে, স্বধর্ম নিরত মনুষ্য, প্রত্যেকের কাজটা
ঠিকভাবে করছে। রাষ্ট্র যেমন তার শাসক, রাষ্ট্রের যারা শাসক তারা যেমন তার কর্তব্য পালন করছে, তার দায়িত্ব পালন করছে, সে অনুরূপভাবে রাষ্ট্রবাসীও তার দায়িত্ব তার পালন করছে। ধর্ম অর্থে এখানে কর্তব্য, দায়িত্ব, সকর্তব্য নিরত তারা রয়েছে। এদের সাথে এই ধর্মপরায়ণ, সৎ, বদান্য এবং স্বধর্ম মানুষের সাথে বাস করবে। এই মানুষ বলতে এখানে শাসককেও যেমন বোঝাচ্ছে, সহনাগরিকদেরকেও, সেখানে রাষ্ট্রবাসীকেও সেখানে কিন্তু একই রকমভাবে বোঝাচ্ছে। যে জায়গা, এবং তার ঠিক পরেই বলা আছে, যেখানে চারিবর্ণের ধর্ম সংকর হয়, মানুষ, মঙ্গলার্থী মানুষ কোনোভাবে কোনো প্রকারেই সেখানে বাস করবে না। যেখানে সে তার কাজটাকে, তার এখানে চার বর্ণের ধর্ম সংকর অর্থাৎ সেই মানুষ তার কর্তব্যটাকে, তার নিজের কাজটাকে, তার প্রফেশনকে সঠিকভাবে পালন করতে পারে না, সেখানে তুমি কোনোভাবেই বাস করবে না। এবং সেখানে আরও পরিষ্কার করে বলছে, কোনো কার্য না করে যা লাভ হয় তার দ্বারা জীবিকা নির্বাহ করতে থেকে পুণ্যবান মানুষদের সাথে বাস করলে তোমার জীবন নির্মল হবে, সুখী হবে। আর তা না করলে তুমি কষ্ট ভোগ করবে। নিরাময়ম্ভ পানীয় যথোপলব্ধ জীবন পুণ্যং পুণ্যেষু বিমলং পাপং পাপেষু চাপ্নুয়াৎ। অর্থাৎ যেখানে মানুষের মধ্যে অত্যাধিক লোভের মাত্রা বা অত্যাধিক অন্য কোনো সুযোগ সুবিধা অন্যায়ভাবে পাবার কোনো প্রবৃত্তি নেই বা কোনো সুযোগ নেই। সরকার এমন কোনো সুযোগ দেয় না যেখানে কিছু স্বার্থ সন্ধানী গোষ্ঠী তৈরি হয়, এমন সুযোগ যেখানে দেয় না, সেই জায়গায় মানুষকে বাস করতে হবে। এবং সেখানে বলছে, যেখানে একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা, অনেকগুলো কথার মধ্যে একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে চলেছে, যেখানে শিষ্য পায়ধিকা বিত্রিয়ত্র সৎ সুমাহিতা যথাব শাস্ত্র সম্পন্ন কস্তং দেশং পরিত্যজ। যেখানে শিষ্য গুরুকে সম্মান করে না, গুরুর প্রতি তার যা কর্তব্য কর্ম সেটা পালন করে না, কিন্তু গুরু আশা করে গুরু তার কর্তব্য পালন করবে, গুরুকে তার প্রশ্ন করে চলে, নিজের কর্তব্য কর্মটি পালন না করে সে গুরুর প্রতি তার দায়, তার কর্তব্য পালন না করে গুরুকে খালি নানা ধরনের প্রশ্ন করে চলে, এবং গুরু সেই অনুসারে তার কর্তব্য কর্ম করে যায়, একজন বুদ্ধিমান মানুষ সেই দেশ মুহূর্তের মধ্যেই ত্যাগ করবেন। এই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ যিনি গুরুস্থানে বসে আছেন, যিনি আচার্যের স্থানে বসে আছেন, তার প্রতি আমার কোনো দায়িত্ব আমি পালন করছি না, অথচ আমি আশা করছি তিনি তার সমস্ত দায়িত্ব পালন করবে, তিনি আমাকে যথোপযুক্ত শিক্ষা দেবেন, আমাকে যথোপযুক্ত পথ দেখাবেন, অথচ তার প্রতি আমার যা কর্তব্য কর্ম সেটা আমি করব না। এবং সেই গুরু সেখানে যা আছে তিনিও ঠিক এই ব্যবস্থাটা মেনে সেখানে চলছেন, তাহলে বুঝতে হবে সেখানে আর যাই থাকুক সেখানে ধর্ম রক্ষা হচ্ছে না। অর্থাৎ সেখানে এমন কিছু ব্যবস্থা আছে, এমন একটা সেখানে ব্যবস্থা চলছে, যে ব্যবস্থার মধ্যে দিয়ে গুরু তিনি সৎ নন, শিষ্য তো সৎ নন। অতএব সেই রকম একটা পরিমণ্ডল যেখানে গুরুর শ্রদ্ধা নেই, গুরুর তার মান পাচ্ছেন না, অথচ তিনি কর্তব্য কর্ম করাচ্ছেন, তাহলে বুঝতে হবে এই গুরু তিনি তার যথেষ্ট
জ্ঞানী নন। কারণ যিনি প্রকৃত সৎ, যার যোগ্যতা আছে, তিনি কিন্তু অসম্মান সহ্য করে থাকবেন না। যিনি অসম্মান সহ্য করে রয়েছেন, বুঝতে হবে কোথাও তার খামতি আছে বা তার অন্য কোনো ত্রুটি আছে, না হলে এতটা অসম্মান সহ্য করে তিনি আছেন কেন? সুতরাং একজন বুদ্ধিমান এরকম একটা পরিস্থিতি দেখলে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবেন। কারণ তিনি বুঝতে পারবেন যে ওই যারা গুরুস্থানে যারা বসে আছেন, যারা শিক্ষা দেবেন, যারা ট্রেনিং দেবেন, তাদের যোগ্যতা নিয়ে একটা কিন্তু প্রশ্ন উঠে আসে। তারা সেই যোগ্য কিনা, বা তাদের অন্য কোনো রকম স্বার্থ কাজ করছে কিনা। সুতরাং এই জায়গায় প্রকৃত সৎ মানুষ থাকতে পারে না। আর ঠিক তারপরেই বলছে, যেখানে গুরু ও শিষ্যের ব্যবহার সুরক্ষিত, শাস্ত্রসঙ্গত, কোন মানুষ সেই দেশ ত্যাগ করবে? সেটাই হচ্ছে সবচাইতে বড় কথা। বলছে যেখানে শাস্ত্র সম্পন্ন রয়েছে, যেখানে সমস্ত কিছু শাস্ত্র বিধি অনুসারে করে, নিয়ম অনুসারে করে, যেখানে গুরুর সাথে শিষ্যের সম্বন্ধ একেবারে একটা সুসমাহিত, সেখানে কে সেই জায়গা ছেড়ে যাবে? যেখানে কোনো রকম সংস্কার নেই, যেখানে অশ্রদ্ধার অভাবেও, অসম্মান সহ্য করেও যেখানে গুরুরা রয়েছেন, তাহলে বুঝতে হবে গুরুর তরফে কোনো ত্রুটি আছে, অযোগ্য তিনি। আর যেখানে গুরু শিষ্যের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে, সেই জায়গায় মানুষ অবশ্যই থাকবে। যেখানে লুব্ধ মানুষেরা, অর্থাৎ লুব্ধ বলতে এখানে যারা ধান্দাবাজ, তাদেরকে বলা যায় স্বার্থপরায়ণ, তারা সমস্ত সমাজের নিয়মগুলোকে নিজেদের মতন করে ব্যবহার করে, নিজেদের মতন করে তৈরি করে ফেলে, বা সমস্ত নিয়মগুলোর উপর নিজেদের ক্ষমতা বা নিজেদের প্রভাব বিস্তার করে ফেলে। সেইটা কেমন? বলে প্রজ্বলিত বস্ত্রাঞ্চলকে, মানে কাপড়ের মধ্যে আগুন ধরে গেলে সেই কাপড় যেমন দ্রুত ছেড়ে ফেলতে হয়, ঠিক সেরকমভাবে সেই দেশ ত্যাগ করবে। যেখানে মানুষেরা দেশের আইনের উপর নিজেদের ব্যক্তি স্বার্থ অনুসারে দেশের আইনকে ব্যবহার করে, বা যে দেশের আইন, যে দেশের বিধি, যে দেশের নিয়ম কিছু মানুষের ব্যক্তি স্বার্থ পূরণের মতন করেই তৈরি, অর্থাৎ যেখানে কিছু মানুষের স্বার্থ কেবলমাত্র সাধিত হয়, একজন বুদ্ধিমান মানুষ সেই জায়গাটা কিভাবে ত্যাগ করবে? প্রদীপ্ত ইব চৈলান্তক, প্রদীপ্ত ইব চৈলান্তক মানে বস্ত্রাঞ্চল, বস্ত্র প্রান্ত, চৈলান্ত, চৈল মানে কাপড়, কাপড়ের প্রান্ত, বস্ত্রাঞ্চল। আগুন ধরে গেলে যেমন সেই কাপড়টাকে দ্রুত খুলে ফেলে দিতে হয়, সেই রকমই কাশ দেশং না সংস্থিত, সেই দেশ কে না ছেড়ে চলে যেতে চায়, যে দেশে মানুষেরা, এবং তারপরেই দেখুন এই গুড গভর্নেন্সের যে কথা আমরা বলেছি, ফ্রি ফ্লো অফ ইনফরমেশনের কথা বলেছি, হ্যাঁ, যেখানে আমরা অ্যাকসেপ্টেন্স অফ রাইটের কথা বলেছি, হেলথ এডুকেশনের কথা বলা হয়েছে, গুড গভর্নেন্সের কথা বলা হয়েছে, কালচারাল এবং ইকোলজিক্যাল ডাইভার্সিটির কথা বলা হয়েছে। ঠিক সেই কথাই এখানে বলা হচ্ছে, যে দেশে মানুষেরা আশঙ্কা এবং বিদ্বেষ শূন্য হয়ে ধর্মাচরণ করে না, নিজের কর্তব্য পালন করে, আশঙ্কা এবং বিদ্বেষ শূন্য হয়, অর্থাৎ আমি আমার কাজটা সঠিকভাবে করে গেলে আমার কোনো ভয় নেই, আমাকে অন্য কোনো বিপদে পড়তে হবে না, যেখানে মানুষ তার নিজের কাজটা নিরুপদ্রবে করতে পারে, সেই দেশে মানুষ বাস করবে, সেই দেশে পুণ্যশীল সাধুদের সাথে মানুষ বাস করবে। যত্র ধর্মা নাশঙ্কশ্চৈর্বতে বা মৎসরা, এখানে কোনো রকম বিদ্বেষ নেই, কোনো রকম আশঙ্কা নেই, সেখানে মানুষেরা বাস করবে। এবং
এবারে যেখানে, এবং এই কথাগুলো যে আমরা এই যে এডুকেশন হেলথের কথা বলছি, সেই কথাও এখানে বলা হচ্ছে। যে দেশে রাজা এবং সন্নিহিত রাজপুরুষেরা, কি এই জায়গাটা দেখুন, এই শ্লোকটা কতটা ইম্পর্টেন্ট। এখানে বলছে যত্র রাজা চ রাজজ্ঞ, যত্র রাজা চ রাজ্ঞশ্চ, যত্র রাজা চ রাজ্ঞশ্চ পুরুষা প্রত্যনন্তরঃ কুটুম্বিনাম ভূগ্র ভূজস্তগ্র দ্রষ্টাব আত্মনাম। বলছে যে দেশে রাজা এবং রাজপুরুষেরা অর্থাৎ রাজকর্মচারীরা পরিজনের অগ্রে ভোজন করেন, বুদ্ধিমান লোক সেই দেশ ত্যাগ করবেন। এটা মানে কি? মানে রাজা এবং রাজকর্মচারীরা কেবলমাত্র রাষ্ট্রের স্বার্থ না দেখে অন্য পরিজনের অগ্রে ভোজন, মানে রাষ্ট্রবাসীকে পালন করার আগে, রাষ্ট্রবাসীর স্বার্থ পূরণ করার আগে, ভোজন অর্থে রাষ্ট্রবাসীকে খাওয়ানো, অর্থাৎ রাষ্ট্রবাসীর পরিপালন করার আগেই তার নিজের স্বার্থ পরিপালন করে, নিজের স্বার্থ পূরণ করে, সেই দেশ সেই রাষ্ট্রকে তুমি ত্যাগ করবে। অর্থাৎ সেই দেশে আর যাই হোক, সেখানে কোনো হ্যাপিনেস, সুখ থাকতে পারে না। যে দেশে একেবারে খুব পরিষ্কার করে বলছে, যেখানে রাজা এবং রাজ্ঞশ্চ পুরুষা, রাজা শাসক নিজে এবং রাজকর্মচারীরা, শাসক যদি দুর্নীতিপরায়ণ হয়, তার রাজকর্মচারীরাও দুর্নীতিপরায়ণ হবে। সুতরাং যেখানে রাষ্ট্রের কল্যাণ সাধন না করে, রাষ্ট্রবাসীর স্বার্থ পূরণ না করে, যেখানে রাজা নিজের স্বার্থ পূরণ করেন, সেই জায়গায় একেবারেই বসবাসের যোগ্য নেই। যেখানে সবসময় রাজা যেখানে ধর্ম পালন করেন, রাজা নিজে যজন এবং অধ্যাপনতে নিরত, বেদজ্ঞ ব্রাহ্মণেরা যেখানে প্রথমে ভোজন করে, যেখানে মানুষেরা সুখের কথা আগে উচ্চারণ করে, সেই দেশে বাস করবে। এর ব্যাখ্যা আলাদা করে যে দেশে ব্রাহ্মণেরা অন্যের বৃত্তি অবলম্বন করতে বাধ্য হয়, নিকৃষ্ট অপবিত্র হয়ে থাকে, সেই রাজ্যকে বিষ মিশ্রিত মাংসের মতন ত্যাগ করবে। যেখানে ব্রাহ্মণেরা, ব্রাহ্মণ অর্থে এখানে যারা পড়াশুনো রয়েছে, অর্থাৎ বুদ্ধিজীবীরা, যেখানে মানে যারা পড়াশুনো করেন, ধীমান মানুষেরা, জ্ঞানবান মানুষেরা, যেখানে তাদের বৃত্তি পালন করতে পারে না, বাধ্য হয়ে তাদেরকে অন্য বৃত্তি গ্রহণ করতে হয়, নিকৃষ্ট অপবিত্র হয়ে থাকে। নিকৃষ্ট মানে তারা চাটুকার হয়ে থাকে, তারা পড়াশোনার কাজটা বাদ দিয়ে আর অন্যান্য সব কাজগুলো করছে, সেই রাজ্যকে বিষ মিশ্রিত মাংসের মতন ত্যাগ করবে। ত্যাজত রাষ্ট্র সমাসন পৃষ্ঠ ইবা বিষম, একেবারে বিষ মিশ্রিত অন্যের মতন সেই রাষ্ট্র, যেই রাষ্ট্রের বিদ্বজ্জনেরা স্বার্থপর, যারা নিজেদের ধর্ম ত্যাগ করে অন্য কোনো নিকৃষ্ট ও অপবিত্র হয়ে থাকেন, অর্থাৎ তারা উচিত কথা বলতে পারেন না, রাষ্ট্রের স্বার্থ ভাবনার জন্য যথাসঙ্গত কাজ করতে পারেন না, বরং শাসকের তোষামদি করেন, সেই রাষ্ট্র বসবাসের অযোগ্য। কতটা বাস্তবের সাথে মিলে যাচ্ছে দেখুন। মহাভারত আজ থেকে 5000 বছর আগের লেখা। সেই সময়কার রাষ্ট্র ভাবনেরা, যারা এই রাষ্ট্রের কথা ভেবেছেন, রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করেছেন, তারা কতখানি বাস্তবসম্মত চিন্তা করেছেন এবং তাদের
দূরদর্শিতাটা কতখানি আজকের যুগে বসেও এর প্রাসঙ্গিকতাটাকে আমরা লিখছি। যেখানে মানুষ সন্তুষ্ট, অযাচিত হয়েও দান করেন, বুদ্ধিমান মানুষ কৃতকার্যের মতো সুস্থ চিত্তে সেই দেশে বাস করবে। পরেই বলছি, প্রিয়মানা নরযাত্রা প্রযচ্ছয়ারূত যাচিত, না চাইলেও যেখানে পাওয়া যায়, যেখানে প্রার্থনা করতে হয় না, তুমি তোমার যা রাইট সেটা তুমি পাবে, তার জন্য তোমাকে ডিমান্ড করতে হবে কেন? এইটাই হচ্ছে এই যে কথাটা আমরা বলছি অ্যাকসেপ্টেন্স অফ রাইট। তোমার যে অধিকার সেটা তুমি সহজেই উপভোগ করবে, সেই রাইটের জন্য তোমাকে লড়াই করতে হবে না, কোর্ট কাচারি করতে হবে না, রাষ্ট্রের বিরুদ্ধে তোমাকে আন্দোলন করতে হবে না, তোমার সহজভাবেই তুমি তোমার অধিকার ভোগ করতে পারবে। অর্থাৎ সেটাই হচ্ছে যেখানে মানুষ সন্তুষ্ট থাকবে এবং অযাচিত হয়েও দান করে, তোমাকে চাইতে হবে না, অযাচিতভাবে তুমি পেতে পারবে। বুদ্ধিমান মানুষ কৃতকার্যের মতন সুস্থ চিত্তে থেকে সেই দেশে বাস করবে। যে দেশে অশিষ্টের প্রতি দণ্ডবিধান এবং শিষ্টের প্রতি সম্মান প্রদর্শন হয়ে থাকে, সেই দেশে বিচরণ করবে এবং সেই দেশে পুণ্যবান মানুষের সাথে বাস করবে। যারা বসবাস করে তারা অবশ্যই পুণ্যবান। সত্যই তো, আমরা তো ভাবি সেই সমস্ত দেশগুলো যেখানে আয়ারল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, পর্তুগাল, স্লোভেনিয়া, জাপান, সুইজারল্যান্ড, কানাডা, চেক রিপাবলিক, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, জার্মানি, ভুটান, হাঙ্গেরি, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলোর কথা যখন ভাবি আমাদের মনে থেকে তারা কত সৌভাগ্যশীল, তাদেরকে তো পুণ্যবান, তারা সেই দেশে জন্মগ্রহণ করে সেই দেশে বসবাস করছে, তাই নয় কি? সেইখানেই বলা হচ্ছে অশিষ্টের প্রতি দণ্ডবিধান, অর্থাৎ সেখানে একটা রয়েছে ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট রয়েছে, সেখানে একটা গুড গভর্নেন্স সেখানে রয়েছে, এই জায়গাটা রয়েছে। সেটা যারা জিতেন্দ্রিয়গণের প্রতি বিদ্বেষ করে, সাধুজনের প্রতি যারা দুর্ব্যবহার করে, আর যারা অবিনীত বা লুব্ধ তাদের প্রতি গুরুতর দণ্ডবিধান করা রাজার কর্তব্য। যে দেশে রাজা কাম নিয়মন করতে পারে এবং সমস্ত কাম পরিত্যাগ করে ধর্মপরায়ণ হয়ে ধর্মানুসারে রাজ্য পালন করেন, মানুষ সেই দেশে বাস করে। যেখানে মানুষ কাম নিয়ন্ত্রণ করতে পারেন, দেশের কামনা তো মানুষের থাকবে, কিন্তু এই যে চাওয়াটা, লোভ, কাম বলতে এখানে কিন্তু লোভের মাত্রা, যেখানে রাষ্ট্র মানুষেরকে একটা সঠিকভাবে শৃঙ্খলার সাথে শাসন করতে পারে, যেখানে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে পড়ে না, ওখানে যেখানে উৎকোচ নেই, লোভের যেখানে মাত্রা ছাড়া নেই, যেখানে ঘুষখোরে ভর্তি নয়, অন্যায় অসাধু যেখানে বেশি নয়, যেখানে একটা গুড গভর্নেন্স যেখানে আছে, এবং সমস্ত কাম পরিত্যাগ করে শাসকও, যেমন রাজার একটা শাসন রয়েছে, দণ্ড ব্যবস্থা যেমন সেখানে কঠিনভাবে রয়েছে, সেরকম সমস্ত কাম পরিত্যাগ করে ধর্মপরায়ণ হয়ে রাষ্ট্র যেখানে তার নিজের সত্তাকে প্রতিষ্ঠা করতে পারে, রাজ্য পরিচালন করতে পারে, সেখানেই মানুষ বাস করবে। সেটাই হচ্ছে একটা গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের চিহ্ন, বা সেটাই হচ্ছে পজিটিভ পিস সেখানে বর্তমান, সেটাই হচ্ছে সুখী রাষ্ট্র সেখানে পাবে। কারণ অমঙ্গল যদি উপস্থিত হয় এরকম কোনো জায়গায় যেখানে একটা গুড গভর্নেন্স আছে, যেখানে রাষ্ট্র ব্যবস্থাটা একেবারে সঠিক, রাজার মধ্যে যেখানে কোনো অন্যায় নেই, রাজা যেখানে কামপরায়ণ নয়, দুর্নীতিপরায়ণ নয়, সেখানে যদি কোনো রকম উপদ্রব সৃষ্টি হয়, এই উপদ্রব তো নানা রকমের হতে পারে, বহির উপদ্রব হতে পারে, হ্যাঁ, কিংবা প্রাকৃতিক কোনো উপদ্রব হতে পারে, ঘটতেই পারে। সেরকম যদি কোনো রকম অমঙ্গল উপস্থিত হয়, তাহলে ওই রকমই একজন শাসক, একজন সুস্থ
শাসক, তিনি সমস্ত রাজ্যবাসীকে সত্তর মঙ্গলযুক্ত করে থাকেন। তথা শীলাহি রাজনঃ সর্বান বিষয়বাসিনঃ শ্রেয়সা যোজসায়ন্ত সুশ্রেয়সী প্রত্যুপস্থিতি। সেখানে কোনো রকম যদি অমঙ্গল উপদ্রব এসে তৈরি হয়, তাহলে একজন স্বধর্মনিরত সৎ রাষ্ট্র শাসক সে সত্তর রাজার কল্যাণ মঙ্গল বিধান করতে সক্ষম, কারণ তার সেই চিন্তা, সেই শক্তি, সেই মনোভাবটি বর্তমান। এইটি হচ্ছে সবচেয়ে বড় কথা। একেবারে এখানে যা মহাভারতে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আর আমাদের যে ভিশন অফ হিউম্যানিটির আমরা যা দেখছি, বা গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের যে শর্তগুলো আমরা দেখছি, হুবহু একই কথা আজ থেকে 1000 বছর আগে চলে এসছে। এই প্রসঙ্গে আমরা আরেকটি কথা এখানে বলতে পারি, আরেকটি বিষয় এখানে কি চমৎকারভাবে চলে এসছে। এটি পুরাণের মধ্যে আছে, মহাভারতের মধ্যে আছে, এবং বিশেষ করে এই ঘটনাটির নারদকে নিয়ে। এই ঘটনাটি মহাভারতে যেমন আছে সেটাই আমরা বলছি। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার 7টি মানসপুত্র সৃষ্টি করার পরে লক্ষ্য করলেন যে এরা সেরকমভাবে তাদের সন্তানাদি বাড়াচ্ছেন, অর্থাৎ তারা সৃষ্টি ধারা বাড়াচ্ছেন না। তখন তিনি দক্ষকে নির্দেশ দিলেন যাতে তিনি প্রচুর বংশ বিস্তার করতে পারেন। পিতার আদেশ মেনে দক্ষ তার প্রধানা মহিষী বিরিণীর গর্ভে, পুরাণ বলছে যে 5000 পুত্র সৃষ্টি করলেন। এই পুত্রদের মধ্যে হর্যশ্ব সবার বড় বলে তার এই 5000 পুত্রের সবাই হর্যশ্বগণ বলে পরিচিত হলো। দক্ষ হর্যশ্বদের তার এই 5000 ছেলেদের বললে, তোমরা ভারতের পশ্চিম দিকে যাও, সেখানে গিয়ে আরও বংশ বিস্তার করো। পিতার কথা শুনে হর্যশ্বরা সব পশ্চিমে গেলেন, এবং ভারতের সেই পশ্চিমে সেই সিন্ধু নদীর সঙ্গে, যেখানে সিন্ধু নদের সাথে যেখানে সমুদ্রের সঙ্গম হয়েছে, হর্যশ্বরা সেখানে নারায়ণ সরোবর নামে এক তীর্থে বহুতর পুত্র লাভের জন্য তপস্যা আরম্ভ করলেন। সেইখানে একদিন উপস্থিত হলেন নারদ। নারদও কিন্তু ব্রহ্মার সন্তান, মানসপুত্র। নারদ দেখলেন হর্যশ্বরা পুত্র লাভে বড়ই ব্যগ্র হয়ে উঠেছেন। নারদ তাদের দেখে একেবারে হেসে উঠলেন, হা হা, তাদের কাজ দেখে তিনি উচ্চস্বরে হেসে উঠলেন, যেন তার একটা বিরাট কিছু ভুল করতে চলেছেন। তিনি এমনভাবে, সেরকমভাবে তিনি কথা বলতেও আরম্ভ করলেন। উবাচ প্রহসন বাচং দেবর্ষি কালচোদিতা। নারদের কথার মধ্যে বেশ ভালো যুক্তি ছিল। নারদ হর্যশ্বরদের ডেকে বললেন, আচ্ছা, তোমরা তো দেখছি মহামূর্খ। হ্যাঁ, এই যে তোমরা প্রচুর সন্তান সৃষ্টির ভাবনায় মেতে উঠেছ, কিন্তু একবারও কি তোমরা ভেবে দেখেছ কাজটা ঠিক হচ্ছে কি না? এই যে পৃথিবী যেখানে তোমাদের এই সন্তানেরা থাকবে, তোমরা কি সব জায়গায় গিয়ে দেখেছ এই পৃথিবীতে কতটুকু জায়গা আছে? প্রচুর যে তোমরা সন্তান উৎপাদন করবে, বংশ বিস্তার করবে, তাদের সংকুলান সেখানে হবে তো? এটা কি একবার ভেবে দেখেছ? ভূব প্রমাণ জ্ঞাতা স্রষ্টু কামা প্রজা কথম। নারদ শেষে একটু শ্লেষের স্বরেই বললেন, একবারও কি তোমরা পরীক্ষা করে দেখেছ এই পৃথিবী কোথায় শেষ হচ্ছে? হ্যাঁ, কতখানি জুড়ে নদী, নালা, খাল, বিল, জল, স্থলের পরিমাণ কত? একবার মেপে দেখেছ? একবার পরীক্ষা করে দেখেছ? তোমরা তো মহামূর্খ। হ্যাঁ, অদৃষ্টান্তং ভুব ইয়ং বালিশা যেত পালকা। বালিশা মানে মহামূর্খ তোমরা। আমি বলি কি, নারদ বলছেন, তার চাইতে আমি বলি, তোমরা বরং চতুর্দিকে একবার ঘোরো, পৃথিবীর সব জায়গায় দেখো কোথায় কতটুকু জায়গা, তারপর তোমরা সৃষ্টিক্রিয়ায়
উদ্যমী হয়ে ওঠো। হ্যাঁ, না হলে তো এরপরে লোকে হাসবে। সন্তান সৃষ্টি করলে কোথায় তাদের রাখবে, কি খাওয়াবে, পড়াবে, কোথায় তাদের থাকবে, কিভাবে প্রতিপালন করবে, সেই কথা না ভেবেই তোমরা বংশ বিস্তারে পালন দিচ্ছ। এই ভাবনাটার, নারদের এই কথাটা একবার ভাবুন। এইটাও আমাদের ভিশন অফ হিউম্যানিটি বা পজিটিভ পিস ইন্ডেক্সের একটা বিরাট বিষয়। কিন্তু আজকের দিনে এই পৃথিবীর যে জনসংখ্যার যে সমস্যা, তার নিরিখে নারদের এই বক্তব্যটাকে একবার আপনারা ভেবে দেখুন। হ্যাঁ, তাহলে তার এই আজ থেকে কত বছর আগে পুরাণকারের মধ্যে এই যে নারদের কথাটা এসেছে, তার ভাবনা কতটা সুদূর প্রসারী সেটা একবার ভেবে দেখুন। সেই সময়, যে সময় এই কথা, এই নারদের এই কাহিনী, এই বক্তব্য, এই ভাবনা উচ্চারিত হয়েছিল, সেই সময়ে তো সত্যি জনসংখ্যা খুব কম ছিল, তার তুলনায় প্রচুর স্থলভূমি ছিল। হ্যাঁ, সেখানে হয়তো মানুষের বংশ সৃষ্টির ভীষণ প্রয়োজন ছিল, কারণ মানুষের সংখ্যা ছিল খুব কম, প্রাণের সংখ্যা ছিল খুব কম। সেখানে জনসংখ্যার সেই আদিকল্পে, সৃষ্টির আদিকল্পে জনসংখ্যার বৃদ্ধি কাম্য ছিল, এবং সেই বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা ছিল না, এটা আমরা মানি। কিন্তু এই জনসংখ্যা বিস্তারের যে ভাবনা, এই ভাবনাটা যদি থেকে যায়, এবং প্রথম থেকেই যদি এই ভাবনার মধ্যে একটা রোধ, একটা খিল, একটা বাধক দিয়ে না দেওয়া হয়, তাহলে এটা বাড়তে বাড়তে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এর পরিণাম কি দাঁড়াবে, সেটা কিন্তু আজ থেকে 5000 বছর আগে সেই পুরাণ কল্পে মানুষ কিন্তু ভেবেছে। অর্থাৎ বংশ বংশ ধরে সৃষ্টির যে বিস্তার ঘটে চলেছে, একটা সময় সেখানে নারদের এই সাবধান বাণী কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সে সময়ের নিরিখে এই ভাবনাটা যিনি ভেবেছেন, এই ভাবনা যাদের মস্তিষ্ক প্রসূত, তারা যে কত মহান, কত দূরদৃষ্টি সম্পন্ন, সেটা আজ আমরা বুঝতে পারি। সত্যি আজ থেকে এত হাজার বছর আগে যে সাবধান বাণী নারদের মুখ দিয়ে উচ্চারিত হয়ে উঠেছে, যে নারদ বলেছিলেন পৃথিবীতে কতটা জায়গা আছে তা জেনে যদি প্রজা সৃষ্টির উৎসবে তোমরা মাতো, তাহলে একটা ঠিক। পৃথিবী বৈ প্রমাণস্তু জ্ঞাতা কার্য সমুদ্যমঃ। কিন্তু সেটা না করে, না ভেবে যদি তোমরা বংশ বিস্তারে কৃত সংকল্প হও, তাহলে তো বাপু সমস্যার সমাধান হবে না। সমুদ্যতা প্রজা কর্তুং কথং সিদ্ধির ভবিষ্যতি। এই কথাটা কিন্তু আজকের দিনেও কি আমরা ভাবি? আজকের দিনে ধর্মের নামে, সম্প্রদায়ের নামে কত কী না আমরা করে ফেলি বুদ্ধিহীনের মতো, এবং সেখানে স্বার্থপর কিছু মানুষের যে কি কুটবুদ্ধি থাকে, এবং তার খপ্পরে পড়ে মোহান্ধ, আমরা বলি মোহান্ধ, সেটা ধর্মের হতে পারে, অন্য যে কোনো বিষয়ের হতে পারে, মূর্খ মোহান্ধ মানুষের সংখ্যাই কিন্তু পৃথিবীতে বেশি। সেই জন্য যে কথাটা আমরা গত পর্বে বলেছি, যাই করো না কেন বাপু, কখনোই কোনো মোহান্ধ হয়ে কোনো কাজ করো না। যাই করো না কেন বাপু, ভেবে করবে, চিন্তা করে করবে, যুক্তি সহ করবে, সতর্ক সযৌক্তিক, এই দুটো বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। কারো দ্বারা প্ররোচিত হয়ে মহন্দভাবে কোনো কিছুতে মত প্রকাশও করে ফেলো না, কোনো প্রতিক্রিয়া জানিয়েও ফেলো না, কোনো কার্য করেও ফেলো না। সাধু সাবধান। সুতরাং এই যে বক্তব্যটি এই মহাভারতের মধ্যে বারবার উচ্চারিত হয়েছে নানাভাবে, নানা দৃষ্টিকোণ থেকে, কখনো নারদ বচনে, তার অন্তর তাৎপর্য বোঝার কিন্তু প্রয়োজন আছে। সেখানে
প্রত্যেকটি মানুষ কিন্তু এক আলাদা। প্রত্যেক মানুষই হচ্ছে যুক্তিবাদী, প্রত্যেক মানুষের স্বাতন্ত্র্য রয়েছে, তার সেই স্বাতন্ত্র্য, তার কাছেই আমাদের প্রার্থনা। মহাভারত প্রতিটি মানুষের স্বাতন্ত্র্য বোধকে সম্মান জানিয়ে প্রত্যেক মানুষের কাছেই এই আবেদন করছে, যা করবে বিচার করে করবে, সতর্কভাবে যুক্তিসহ বিচার করবে। বিচারে নাহি ধর্মবস্থিত, বিচারের মাধ্যমেই তুমি ধর্মের শ্রেষ্ঠ ফলটিকে লাভ করতে পারবে। মূর্খ মহান্ধ কখনো ধর্মের ফল লাভ করতে পারে না। তাদেরকে ব্যবহার করে কিছু স্বার্থপর মানুষ তার স্বার্থ সিদ্ধি করে। অতএব সাধু সাবধান।